শেখ হাসিনার ভারত ছেড়ে আরব আমিরাতে সহ রাজমানে অবস্থান করার গুঞ্জন আমলে নিয়েছে অন্তর্বর্তী সরকার। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, বিষয়টি জানতে দিল্লি ও আরব আমিরাতের সঙ্গে যোগাযোগ করেছে ঢাকা, তবে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি। ভারতের দিল্লি ছেড়ে কোথায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এ নিয়ে চলছে জোর গুঞ্জন। কখনো বলা হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরে, কখনো বা বেলারুশে। এ বিষয়ে এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্র উপদেষ্টা জানান, আরব আমিরাতে তার অবস্থান সম্পর্কে যে আলোচনা চলছে সে সম্পর্কে খোঁজ খবর নিচ্ছে অন্তর্বর্তী সরকার। ওনার অবস্থান সম্বন্ধে নিশ্চিত আমরা হতে পারিনি। আমরা দিল্লিতেও খোঁজ করেছি, আমিরাতেও খোঁজ করেছি। কনফার্মেশন অফিসিয়ালি কেউ দিতে পারে না, তবে আমরাও, আপনারা যেমন দেখেছেন, আমরাও দেখেছি যে উনি আজমানে সম্ভবত গেছেন, কিন্তু এটা রিকনফার্ম করার চেষ্টা করে আমরা সফল হই। পররাষ্ট্র উপদেষ্টা জানান, 5 আগস্টের পর আওয়ামী লীগ সরকারের কজন মন্ত্রী, এমপি ও সরকারি কর্মকর্তা ভারতে পালিয়েছেন সে তথ্য মন্ত্রণালয়ের কাছে নেই। প্রয়োজনে সে তালিকা দিল্লির কাছে চাওয়া হবে। পলাতকদের জন্য ট্রাভেল পাস দেওয়ার কোনো সুযোগ নেই উল্লেখ করে তিনি জানান, যাদের বিরুদ্ধে মামলা হয়েছে বিচারের স্বার্থে তাদের ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে। বাংলাদেশের মিশন ট্রাভেল পাস ইস্যু করতে পারে শুধুমাত্র দেশে ফেরার জন্য, অন্য কোনো দেশে যাওয়ার জন্য না। সেটার জন্য পাসপোর্ট লাগে, পাসপোর্ট তো ন্যাচারালি ইস্যু করা হবে না। তারা যদি দেশে ফিরতে চান তাদেরকে অবশ্যই ট্রাভেল পাস ইস্যু করা যেতে পারে থিওরিটিক্যালি, এবং তারা দেশে ফিরে আসতে পারে। ট্রাভেল পাস শুধুমাত্র ওয়ান ওয়ে ট্রাভেল টু বাংলাদেশ। যদি মামলা যেহেতু হয়েছে বা হচ্ছে, যদি সেখান থেকে কোর্ট থেকে বলা হয় তাদেরকে হাজির করা হয়, অবশ্যই আমরা তখন তাদেরকে ফিরে আনার চেষ্টা করব। এর আগে ইটালির ভিসা প্রার্থী প্রতিনিধিদের সঙ্গে মন্ত্রণালয় বৈঠক করেন পররাষ্ট্র উপদেষ্টা। এ বিষয়ে তৌহিদ হোসেন জানান, আগামী ডিসেম্বরের মধ্যে 20,000 ভিসা ইস্যুর আশ্বাস দিয়েছে ইটালি। গতি এখনো কম, আমরা চেষ্টা করব যে এই গতিটা যাতে বাড়ে, যাতে করে। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জুলাই গণহত্যা এবং ডক্টর ইউনূস ও শহীদ আবু সাঈদকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করায় বরখাস্ত হওয়া ম্যাজিস্ট্রেট তাবাসসুম উর্মির বিরুদ্ধে মানহানি মামলা গ্রহণের নির্দেশ দিয়েছে আদালত। বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের আদালত এ আদেশ দেন। এছাড়া 28 নভেম্বর উর্মিকে আদালতে তলব করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কাউন্টডাউন শুরু হয়ে গেছে, এমন বিতর্কিত ফেসবুক পোস্টে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সারা দেশে সমালোচনার ঝড় ওঠে। এবার মানহানি মামলা হয়েছে লালমনিরহাটের সদ্য বরখাস্ত হওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মির বিরুদ্ধে। জুলাই আন্দোলনের মোড় ঘুরিয়ে দেয়া নিহত আবু সাঈদকে জঙ্গি আখ্যা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তি, পরে পুরো ছাত্র আন্দোলনকেই অসম্মানিত করা হয়েছে বলে অভিযোগ আনা হয়েছে মামলায়। উনি শহীদ আবু সাঈদকে সন্ত্রাসী আখ্যা দিয়েছে এবং এই আন্দোলনকে, যে আন্দোলন জনগণের মুক্তির আন্দোলন, এই আন্দোলনকে উনি বিশৃঙ্খলা বলে আখ্যায়িত করেছে এবং শহীদদেরকে অবজ্ঞা করে যে সন্ত্রাসী বলেছে, এটা মূলত স্পষ্টত মানহানিকর বক্তব্য। 16 বছরের ফ্যাসিবাদী সরকার পতন আন্দোলনে ছাত্র জনতার যে আত্মত্যাগ, সেটিকে খাটো করার মাধ্যমে পুরো আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হয়েছে বলে জানান মামলার আইনজীবী। তিনি একজন সক্রিয় আন্দোলনকারী এবং আন্দোলন করতে গিয়ে তিনি কারাবরণ করেছেন এবং এই সরকারের পতনের পর তিনি কারামুক্ত হয়েছেন। সুতরাং স্বাভাবিকভাবে যখন আন্দোলন এবং আন্দোলনের শহীদদের নিয়ে বক্তব্য দেওয়া হয়, তখন এই আন্দোলনের সঙ্গে যারা সম্পৃক্ত তাদের এটা মানহানি হয় এবং তারা এটা সংক্ষুব্ধ হন। রোববার উর্মিকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়। এরপর সোমবার তাকে বরখাস্ত করে মন্ত্রণালয়। তার বিরুদ্ধে চাকরিবিধি অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রশাসনে থাকা স্বৈরাচারের দোসররা এখনো ঘাপটি মেরে বসে আছে, তারা সরকারকে বিপদে ফেলতে চক্রান্তে লিপ্ত, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর গুলশানে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচিতে একথা বলেন তিনি। রুহুল কবির রিজভী বলেন, লালমনিরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মি যখন আবু সাঈদকে সন্ত্রাসী বলেন, তখন নিঃসন্দেহে প্রশাসনে এমন ঘাপটি মারা উর্মি অনেক রয়েছে। তারা সরকারের ভালো উদ্যোগকে বাধা দিচ্ছে। তাদের বিষয়ে ইউনূস সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে বলেও মনে করেন তিনি। রিজভী বলেন, বিদেশে পাচার করা কালো টাকার ক্ষমতায় দেশকে অস্থির করার চেষ্টা করছে আওয়ামী লীগ। এ সময় সরকারকে প্রয়োজনীয় সংস্কার অতি দ্রুত করে নির্বাচন দেওয়ার দাবি জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব।
হাসিনার পুলিশের গুলিবরণ করেছে তাকে বলছে সন্ত্রাসী, তাকে বলছে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এরাই তো প্রশাসনের বিভিন্ন জায়গায় আছে, সচিবালয় থেকে শুরু করে আজকে বিচারালয় থেকে শুরু করে দেশের প্রত্যন্ত অঞ্চলে কিভাবে এই স্বৈরাচারের দোসররা একটি বিপ্লবের সরকার, একটি গণ আন্দোলনের সরকারকে ব্যর্থ করবে, সেটা তো আমরা প্রত্যেকেই জানি। সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ সোহরাব হোসাইন সহ ১৩ সদস্য পদত্যাগ করেছেন। বিকেলে মোহাম্মদ সোহরাব পিএসসি সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন। কমিশনের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, চেয়ারম্যান সহ বেশ কিছু সদস্য পদত্যাগ করেছেন। সোহরাব হোসাইন ২০২০ সালের ২১শে সেপ্টেম্বর পিএসসি চেয়ারম্যান পদে যোগ দেন। আগামী বছর ২১শে সেপ্টেম্বর পর্যন্ত তার মেয়াদ ছিল। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর পিএসসি চেয়ারম্যান সহ পুরো কমিশনের পদত্যাগের দাবি ওঠে। গত কয়েকদিন ধরে পিএসসি সংস্কারের দাবি জানিয়ে আসছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। জামিনে মুক্তি পেয়েছেন সাবেক বন ও পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। রাজধানীর ৬ মামলায় শুনানি শেষে মঙ্গলবার সন্ধ্যায় তাকে জামিন দিয়েছে ঢাকার আলাদা ২ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। বিএনপি কর্মী মকবুল হত্যা সহ পল্টন থানার ২ ও খিলগাঁও থানার ৪ মামলায় সাবের হোসেন চৌধুরী জামিনের আবেদন করা হলে তা মঞ্জুর করে আদালত। এর আগে ৫ দিনের রিমান্ড চলাকালে অসুস্থ হয়ে পড়লে তাকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা। দুই পক্ষে শুনানি শেষে জামিন দেওয়া হয় তাকে। রোববার সন্ধ্যায় রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করা হয় সাবের হোসেন চৌধুরীকে। পরে পুলিশের আবেদনে ৫ দিনের রিমান্ড দিয়েছিল আদালত। রাজধানীর যাত্রাবাড়ী ও বনানী সহ বিভিন্ন থানার ১৪টি মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের ৪৮ দিন রিমান্ড মঞ্জুর করেছে ঢাকার সিএমএম আদালত। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালত এ আদেশ দেন। এর আগে আরও কয়েকটি মামলায় ১৮ দিন রিমান্ডে ছিলেন তিনি। এছাড়া একাধিক মামলায় সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী দীপুমণি ১৪ দিন, সাবেক তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ২৪ দিনের, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসেদ সভাপতি হাসানুল হক ইনু, ডিবি সাবেক ডিসি মশিউর রহমানের ৭ দিন এবং প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে সকালে আসামিদের আদালতে হাজির করা হয়। পরে রাজধানীর যাত্রাবাড়ী, নিউ মার্কেট, মোহাম্মদপুর, আদাবর, শ্যামপুর, কদমতলী ও বনানী থানার ১৪ মামলায় আসামিদের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত তাদের বিভিন্ন মেয়াদের রিমান্ড মঞ্জুর করেন। বিচার বিভাগকে জনমুখী ও আস্থায় আনতে সব ধরনের সুপারিশ বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে এ সংক্রান্ত সংস্কার কমিশন। মঙ্গলবার সকালে দ্বিতীয় বৈঠক শেষে একথা জানিয়েছেন কমিশন প্রধান সাবেক বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান। আগামী সোমবারের মধ্যে সরকারি গাইডলাইন পাওয়ার আশা তার। তবে প্রতিবেদন হস্তান্তরে ৯০ দিনের সময়সীমাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছে কমিশন। আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিভাগগুলোতে সংস্কারের উদ্যোগ নেয়। গেল ১১ সেপ্টেম্বর জাতির উদ্দেশ্যে ভাষণে নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, পুলিশ প্রশাসন, সংবিধান ও দুর্নীতি দমনে ৬টি সংস্কার কমিশন গঠনের ঘোষণা দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এসব কমিশনের অন্য সদস্যদের নাম কমিশন প্রধানদের সাথে আলোচনা করে ঠিক করা হবে। এরই ধারাবাহিকতায় ৩ অক্টোবর গঠিত হয় ৮ সদস্যের বিচার বিভাগ সংস্কার কমিশন। মঙ্গলবার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে দ্বিতীয়বারের মতো বৈঠকে বসে কমিটি। এ সময় বিচার বিভাগকে জনবান্ধব করার বিষয়ে আলোচনা হয়। আমাদের আলাপ আলোচনাটা মোটামুটি আমাদের মন মতো আমরা করেছি। আমরা সেখানে আলাপ করেছি যে আমরা কিভাবে বিচার বিভাগের রিফর্ম করতে পারি যাতে জনসাধারণের কিছু উপকার হয়। সম্পূর্ণ উপকার করা আমাদের পক্ষে সম্ভব না, ৯০ দিনে সম্ভব না। সংস্কার নিয়ে বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা করা হবে, তবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসার প্রয়োজন দেখছে না কমিশন। আমরা একটা পেপার তৈরি করেছি আজকে, এটাতে একটা রূপরেখা আছে, এটা নিয়ে আলাপ আলোচনা করবো। তারপর আপনাদের সাথেও আলাপ আলোচনা করবো। আপনাদের মানে নট অনলি মিডিয়া, আমাদের স্টেক হোল্ডার আছে, নিচের কোর্টের লোক, জুডিশিয়ারি আছে, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন আছে,
ডিস্ট্রিক্ট কোর্ট বার অ্যাসোসিয়েশন আছে, রাজনৈতিক দলের সাথে যদি আমরা আলাপ আলোচনা আরম্ভ করি তবে শেষ হবে না। প্রায় 2 ঘন্টার বৈঠকে বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা ফেরাতে বিভিন্ন সুপারিশের কথাও তুলে ধরে কমিশন। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার দুর্গাপূজার ছুটি একদিন বাড়ানো হয়েছে। রোববার দশমী, বৃহস্পতিবারও নির্বাহী আদেশে ছুটি থাকছে। সকালে ঢাকেশ্বরী মন্দিরে সাংবাদিকদের এ কথা জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। একটি পক্ষ সরকারের সঙ্গে সংখ্যালঘুদের দূরত্ব বাড়ানোর ষড়যন্ত্র করছে বলে দাবি করেন তিনি। এদিকে পূজায় নিরাপত্তায় কোনো ঝুঁকি দেখছে না ঢাকা মহানগর পুলিশ। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার সার্বিক পরিস্থিতি দেখতে সকালে ঢাকেশ্বরী মন্দিরে যান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, একটি পক্ষ সরকারের সঙ্গে সংখ্যালঘুদের দূরত্ব বাড়ানোর ষড়যন্ত্র করছে, তবে এ নিয়ে সরকার সতর্ক। সংখ্যালঘু সম্প্রদায়ের পক্ষ থেকে নিরাপত্তাহীনতা নিয়ে যেসব অভিযোগ করা হয়েছে সেগুলোর বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। এই দাবিগুলো পর্যবেক্ষণ করে আমরা চেষ্টা করেছি যে কী ধরনের পদক্ষেপ নিলে দাবিগুলোর সাথে আমরা কাজ করে যেতে পারি এবং দাবিগুলো অনুযায়ী আমরা সামনের দিনগুলোতে কীভাবে ওনাদের সাথে রাষ্ট্র হিসেবে ওনাদের যে যৌক্তিক দাবিগুলো আছে ওই দাবিগুলোকে কিভাবে মেনে নিতে পারি এবং কিভাবে ওনাদের কমিউনিটির স্বার্থকে রক্ষা করা যায়। যেসব মন্দির ও বাড়িঘরে হামলা হয়েছে তাদের আর্থিকভাবে সহায়তার পাশাপাশি আইনগত সহায়তা দেয়া হবে। এছাড়া বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ কঠিন চিবরদান অনুষ্ঠান যেন নির্বিঘ্নে করতে পারেন সে ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান প্রধান উপদেষ্টার এই বিশেষ সহকারী। আমরা চাইব বাংলাদেশে কোনো উৎসবে যাতে বন্ধ না হয়, সব জনগোষ্ঠীর নিজস্ব উৎসব পালনের নির্বিঘ্নে আনন্দে উৎসব পালনের অধিকার আছে, সেই অধিকার নিশ্চিতকরণে সরকার বদ্ধপরিকর। এদিকে পূজা ঘিরে ঢাকায় নাশকতার কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার। মঙ্গলবার সকালে ঢাকেশ্বরী মন্দিরে তিনি কথা বলেন। এই যে পূজা অনুষ্ঠান আমরা অত্যন্ত দৃঢ় মনোবল নিয়ে এই যে আমাদের যে উপর যে দায়িত্ব কর্তব্য আছে সেটি পালন করব, এতে কোনো ব্যত্যয় ঘটবে না। ঢাকার 253টি মণ্ডপ ঘিরে পূজা কমিটির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা সাজিয়েছে ডিএমপি। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিতর্কিত সাইবার নিরাপত্তা আইন পুরোপুরি বাতিলের পক্ষে বিশেষজ্ঞরা। রাজধানীতে এক গোলটেবিল আলোচনায় তারা বলেছেন, এই আইন সংশোধনের সুযোগ নেই। আরেক আলোচনায় অনলাইন মাধ্যমের বিভিন্ন আইনে ভুক্তভোগীরা বলেছেন, শুধু বাতিলই নয়, আওয়ামী লীগের আমলে যারা হয়রানি হয়েছেন তাদের ক্ষতিপূরণও দিতে হবে। অপব্যবহারের জন্য জবাবদিহির আওতায় আনতে হবে জড়িতদের। 2018 সালে নিরাপদ সড়ক আন্দোলনের সময় আন্তর্জাতিক গণমাধ্যমে বক্তব্যের জেরে তথ্য প্রযুক্তি আইনে গ্রেপ্তার হন আলোকচিত্রী শহীদুল আলম। এ সময় তাকে নির্যাতনের অভিযোগও রয়েছে। উস্কানিমূলক মিথ্যে ছড়ানোর অভিযোগে জেল খেটেছেন 107 দিন। এখনো পর্যন্ত আমি এই 6 বছর হয়ে গেছে, এখনো চার্জশিট জমা দেওয়া হয়নি, ট্রায়াল তো শুরু হয়নি, এখনো আমি প্রতি মাসে হাজিরা দিচ্ছি। আওয়ামী লীগ সরকারের আমলে শহীদুল আলমের মতো এমন ভুক্তভোগী অনেক। তাদের নিয়ে মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবে গোলটেবিল বৈঠক করে 3টি সংগঠন। হয়রানির শিকার এসব মানুষ নিজেদের অভিজ্ঞতা তুলে ধরে বিতর্কিত আইন বাতিলের দাবি জানান। অপরাধ হয়েছিল, কেন আমি সংবাদ সম্মেলন করলাম, তাতে বাংলাদেশ পুলিশের মানহানি হয়েছে। সব মামলাগুলো অবিলম্বে বাতিল করতে হবে। যারা ভুক্তভোগী, যাদের অধিকার হরণ হয়েছে তাদের ন্যায্য ক্ষতিপূরণ দিতে হবে, নিশ্চিত করতে হবে অবিলম্বে। কালক্ষেপণের কোনো সুযোগ নেই। একই দিনে মহাখালীতে সাইবার আইনে নিরাপত্তা ও বাক স্বাধীনতার ভারসাম্য নিয়ে বৈঠকের আয়োজন করে টেলিযোগাযোগ বিষয়ক রিপোর্টারদের সংগঠন টিআরএনবি। সংশ্লিষ্টদের মতে এই আইন সংশোধনের কোনো সুযোগ নেই, পুরোপুরি বাতিল করতে হবে। আসলে আইনটা করা হয়েছিল যাতে কন্টেন্ট নিয়ে আপনার একটা অপরাধ তৈরি করা যায় এবং সেটাতে শাস্তি দেওয়া যায়। বিশেষজ্ঞরা বলছেন, বাক স্বাধীনতার ভারসাম্য রক্ষা করে প্রযুক্তি খাতে নিরাপত্তার জন্য নতুন আইন প্রয়োজন। আমি যখনই ইকোনমিক গ্রোথ চাবো, আমি যখনই টেকনোলজি আনতে চাবো, আমি সাথে সাথে ভালনারেবিলিটি তৈরি হচ্ছে, সেটাকে যখন সিকিউর করতে যাব আমার ইকোনমিক কস্ট যাবে বেড়ে। তাদেরকে দে হ্যাভ টু ব্রিং এ ব্যালেন্স হিয়ার। এটার উপরে কাজ শুরু হয়ে গেছে, চলছে, চলমান আছে এবং আমরা আশা করছি সকল স্টেক হোল্ডারের যে কনসার্নগুলো আছে এগুলোকে অ্যাকোমোডেট করেই ফাইনাল একটা ভার্সনকে আপনাদের সামনে উপস্থাপন করা হবে। সাইবার নিরাপত্তায় নিয়োজিত সংস্থাগুলোর তৎপরতা বাড়ানোরও তাগিদ দিয়েছেন খাত সংশ্লিষ্টরা। ইকরামুল কবির,
ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাঘের সংখ্যা বেড়েছে সুন্দরবনে। 5 বছরে 11টি বাঘ বেড়ে এ সংখ্যা এখন 125টি। বনের 100 বর্গ কিলোমিটার এলাকায় বাঘের ঘনত্ব 2.64 ভাগ, যা 4.5% উন্নীত করা সম্ভব। তবে এবারের জরিপে সুন্দরবনের খুলনা অংশে একটি পুরুষ বাঘের বিপরীতে 12টি নারী বাঘ দেখা গেছে, যা বেশ অসামঞ্জস্যপূর্ণ। তৃতীয় দফা বাঘ শুমারি শেষে মঙ্গলবার সচিবালয়ে এসব তথ্য জানান পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। গেল বছরের জানুয়ারি, এপ্রিল, নভেম্বর ও 2024-এর মার্চে সুন্দরবনে চালানো হয় বাঘ জরিপ। বনের 2240 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে 1200-রও বেশি ক্যামেরায় ধরা পড়ে 7297টি বাঘ। এদের মধ্যে স্বতন্ত্র ডোরাকাটা চিহ্ন আলাদা করে বিশ্লেষণে জানা যায় সুন্দরবনে এখন বাঘ আছে 125টি। এর মধ্যে 21টি পুরুষ, 62টি নারী বাঘ। ক্যামেরা ট্র্যাপিং ছাড়াও খালে পায়ের ছাপ গুনেও বাঘের সংখ্যা ও ঘনত্ব পরিমাপ করা হয়। সুন্দরবনে যে বাঘ যে খাবার আছে সেটি খুবই পর্যাপ্ত, খুবই ভালো অবস্থায় আছে এবং সে অনুযায়ী বাঘের সংখ্যা আরো বাড়বে বলে আমরা আশা করি। এবং বাঘ সংরক্ষণ পরিকল্পনা যেটি সরকার নিয়েছে সেখানে 4.5 অর্থাৎ 4.5টি বাঘ প্রতি 100 বর্গ কিলোমিটারে থাকতে পারে। জরিপে পূর্ব সুন্দরবনের খুলনা রেঞ্জে 20টি শাবক পাওয়া গেছে। তবে নারী পুরুষ বাঘের সংখ্যা বেশ ভারসাম্যহীন দেখা গেছে। সেখানে একটি পুরুষ বাঘের বিপরীতে 12টি নারী বাঘ রয়েছে, যা আগামীতে বন জুড়ে বাঘ প্রজননে বড় প্রভাব ফেলতে পারে। অন্য এলাকায় যদি মেলের সংখ্যা অনেক বেশি থাকে, তারা কিন্তু অটোমেটিক্যালি তারা মাইগ্রেট করে অন্য জায়গায় চলে যাওয়ার কথা। যদি না যেয়ে থাকে, সেটা কেন যাচ্ছে না সেই বিষয়টাও কিন্তু গবেষণার বিষয়। সেই জন্য পুরো ইকোসিস্টেমটা, রেঞ্জিং প্যাটার্নগুলো গবেষণা করা দরকার বলে আমি মনে করি এবং ওইখানে আরও কিভাবে মেল বাড়ানো যায় সেই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। জরিপ প্রকাশ অনুষ্ঠানে পরিবেশ ও বন উপদেষ্টা জানান সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় নতুন কিছু কর্মসূচি হাতে নিয়েছে সরকার। কয়লাভিত্তিক রামপাল বিদ্যুৎ কেন্দ্র থেকে দূষণ হচ্ছে কিনা তা যাচাই বাছাই হচ্ছে। রামপালের বাতাস খুব পরিষ্কার, সুন্দরবনের ক্ষতি হবে না, কিন্তু ওইখানে যারা থাকেন তারা কিন্তু কিছু অসুবিধার কথা বলছেন। ফলে রামপাল থেকে যে ডিসচার্জটা হচ্ছে সেটা আসলে কমপ্লায়েন্ট কিনা, সত্যিকার অর্থে আইনের সীমার মধ্যে আছে কিনা সেটা দেখবার জন্য আমরা একটা নিরপেক্ষ অ্যাসেসমেন্টের কাজ শুরু করেছি। গবেষকেরা বলছেন 5 বছরের পরিবর্তে 10 বছর পর পর সুন্দরবনে বাঘ জরিপ হলে আরও নির্ভরযোগ্য ফলাফল পাওয়া যেত। এক্ষেত্রে আরও বেশি সংখ্যক গবেষক সম্পৃক্ত করার পরামর্শ তাদের। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল এখনকার সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।